কতদিন হইয়া গেল তোমারে দেখি নাই। সেই যে চইলা গেলা, আর তো ফিরে আইলা না। কতদিন তোমার ওই চেনা কণ্ঠটা শুনি না। তোমার কি একটা বারও আমার কথা মনে পড়ে না? তোমার কথা তো আমার রোজ মনে পড়ে, প্রতিটা ভোরে, প্রতিটা নিঝুম রাতে। তুমি আসবে ভেবে আমি রোজ ওই পথের দিকে চাইয়া থাকি। কেন তুমি আর আসলা না? তুমি তো বলেছিলে আমাদের কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। তুমি তো কথা দিয়েছিলে কখনো ভুলবে না। তাহলে কেন আজ এই দীর্ঘ বিচ্ছেদ? কেন একটা বারও যোগাযোগ করলে না? তোমারে আমার বড্ড মনে পড়ে। বুকটা সারাক্ষণ কেমন জানি ছিঁড়ে যায়, বড্ড ব্যথা করে। মাঝে মধ্যে সহ্য করতে না পেরে ছোট বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠি। কেন তুমি আসলা না? তোমার ওপর আমার আজ পাহাড় সমান অভিমান জমেছে। এই অভিমান কি তুমি কোনোদিনও ভাঙাতে আসবে না? নদীর দিকে তাকিয়ে এসব ভাবছি। নদীতে কিছু একটা দেখে গাছের উপরের টং থেকে নিচে নেমে নদীর দিকে দৌড় দিয়েছি। নদীর কিনারে এসে দেখি একটা মেয়ে। বেশি কিছু না ভেবে পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে মেয়েটাকে ধরে টেনে নদীর তীরে উঠিয়ে পেট চেপে পানি বের করার চেষ্টা করছি। একটু চেষ্টা করতেই পানি বেরিয়ে যায়। পানি বের হলেও জ্ঞান ফিরছে না। মুখ দিয়ে কি শ্বাস দেব? মেয়ে মানুষ, কেউ দেখে নিলে কি না কি ভাববে। আর মেয়েটা কি বলবে? মেয়েটার দিকে তাকিয়ে রয়েছি। দেখতে অসাধারণ, মায়াবতী। আমি তো ভাবছি এত সুন্দর মাইয়া নদীতে কিভাবে এলো, আর ডুবে পানি খেলো কিভাবে। শরীরে তো কোনো ক্ষতর চিহ্ন নেই। মনে হচ্ছে নদীতে গোসল করতে গিয়ে ডুবেছে। সাঁতার জানে না, আবার নদীতে গোসল করতে এসেছে। কিছু করার নেই, মুখ দিয়ে শ্বাস দিতেই হবে। যে ভাবা সেই কাজ। এগিয়ে যেতে যাব, তখন এই কাঁচতে কাঁচতে চোখ খুলে তাকিয়ে আমাকে এত কাছে দেখে ভয় পেয়ে পিছনে সরতে শুরু করেছে। আপ- আপ- আপনি কে? আমার এত কাছে কেন? কি করতে চাচ্ছিলেন আপনি? দূরে সরুন, একদম কাছে আসবেন না। মজা নেওয়ার জন্য বললাম, বেশি কথা বললে আবার নদীতে চুবিয়ে ধরবো। আর আশেপাশে কেউ নেই সুন্দরী, এখানে শুধু তুমি আর আমি। কেউ দেখবে না। মেয়েটা ভয়ে কান্না করে দিয়েছে আর পিছনে সরছে। আমিও এগিয়ে যাচ্ছি। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না। কেউ দেখবে না, এখানে দেখার মতো কেউ নেই। চিৎকার শুরু করেছে। কেউ কি আসে যে চিৎকার শুনে আসবে? প্লিজ আমাকে ছেড়ে দিন, দয়া করুন, দয়া করুন। পা ধরে নিলাম। এতে আরও ভয় পেয়ে গেছে। আরে মেরি জান, এখানে কেউ আসবে না, আর কেউ দেখবেও না। এমন ছটপট না করে কাছে আসো। দেখলাম নোমান এদিকে আসছে। ওই হালার এতক্ষণে সময় হয়েছে এখানে আসার। সে কবে ডেকেছিলাম। নোমানকে দেখে মেয়েটা আরও জোরে জোরে চিৎকার দিচ্ছে। নোমান চিৎকার শুনে আমাদের কাছে দৌড়ে এলো। এসেই আমাদের দুজনকে দেখে বলল, মালটা কে রে বন্ধু? তুই এই জিনিস এখানে পেলি কিভাবে? এমন কিছু শুনে মেয়েটা আরও ভয় পেয়ে গেছে আর কান্নার জোর বেড়ে গেছে। আরে আর বলিস না, আকাশ থেকে আমার কোলে এসে পড়েছে। মেয়েটার পা ছেড়ে বললাম, ভয় পাবেন না, আপনার সাথে মজা নেওয়ার জন্য এমন করছিলাম। প্লিজ শান্ত হন। আমাকে যা ভাবছেন আমি ওই রকম না। আপনার জ্ঞান ফিরছিল না দেখে মুখ দিয়ে শ্বাস দেওয়ার জন্য যাচ্ছিলাম, আর ওই মুহূর্তে আপনার জ্ঞান ফিরল এবং আপনি ভুল ভেবে বসে আছেন। এমন দেখে আমিও আপনার সাথে মজা নিতে এই রকম ভয় দেখিয়েছি। আমার কথা শুনে কান্না থামিয়ে দিয়েছে। আপনি নদীতে কিভাবে এলেন? বান্ধবীদের সাথে নদীতে গোসল করতে নেমেছিলাম, তারপর কি থেকে কি হলো বুঝতে পারিনি। সাঁতার জানেন না আর নদীতে গোসল করতে নেমেছেন? আপনি জানেন না নদীতে কুমির আছে? যদি আপনাকে খেয়ে নিত তখন কি হতো? আমার কথা শুনে মেয়েটা আবারও ভয়ে কান্না করে দিয়েছে। আকাশ আপনাকে মিথ্যা বলছে। এই নদীতে কোনো কুমির নেই। আপনার সাথে মজা নেওয়ার জন্যই বললো। আপনি ওই দিক থেকে ভাসতে ভাসতে এসেছেন। আমার মনে হয় ওই দিক থেকেই এসেছেন। হাঁটতে হাঁটতে চলেন, যদি আপনার পার্টনারদের পাওয়া যায়। হুম। আমি আর নোমান কথা বলতে বলতে হাঁটছি, আর মেয়েটা পিছনে পিছনে আসছে। একটু হাঁটতেই একটা নৌকা দেখতে পেলাম। ওখানে কিছু মেয়ে রয়েছে আর কারো নাম ধরে ডাকছে। দাঁড়িয়ে বললাম, ওইগুলো কি আপনার ফ্রেন্ড? হুম। নৌকা নিয়ে পাড়ে আসতেই মেয়েটা নৌকায় উঠে গেল। আমি ওদের সবার দিকে তাকিয়ে আছি, আর মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। চল এবার আমরাও যাই, তারপর পিছনে ঘুরে চলে আসি।
বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে মেয়ে মনে হচ্ছে। সব কটাকে তাই মনে হচ্ছে। সাঁতার জানে না আর নদীতে নেমে গেছে। গেঞ্জি খুলে পানি চিপতে চিপতে বললাম, বাদ দে। কিন্তু তোর এত সময় লাগলো কেন? তোকে সে কবে ডেকেছিলাম? বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপর এসেছি। আর তোকে তো এখন বাসায় যেতে হবে, এগুলো চেঞ্জ করতে হবে। হুম। তারপর হাঁটতে হাঁটতে গ্রামে চলে আসি। নোমান চলে গেল। আর আমি আমার বাড়ি এসে পোশাক পরিবর্তন করে বিছানায় বসতেই আম্মু রুমে এসে বলল, এতক্ষণ কোথায় ছিলে? ফোন দিচ্ছি কিন্তু ফোন দেখি রুমেই বেজে যাচ্ছে। খাবা কখন? খাবার বারও আমি আসি। ভাইয়া কি ফোন দিয়েছিল? কেন? নিজেকে কখনো আয়নায় দেখো না? তুমি ওই মেয়ের জন্য কি হাল করেছো দেখেছো? কত বছর ধরে এমন চলতে থাকবে? তুমি তো মানসিক রোগী হয়ে যাবা। 2 বছর হয়ে গেল ওই মেয়ের চলে যাওয়া, তারপর আর যোগাযোগ করলো না। তুমি তো কম খুঁজোনি। ভুলতে যদি পারতাম কবেই ভুলে যেতাম আম্মু। তুমি কথা না বাড়িয়ে আমাকে খেতে দাও। আম্মু চলে গেল। আমি বিছানা ছেড়ে উঠে খেতে এলাম। আমার একজন সখী ছিল, যারে প্রচুর ভালোবাসি। 2 বছর আগে কোথায় চলে গেল, আর যোগাযোগ করলো না। এত খুঁজলাম, কিন্তু এত বড় শহরে কোথাও খুঁজে পেলাম না। আমারে তো কথা দিয়েছিল কখনো ভুলবে না, আমাকে ছেড়ে যাবে না, কিন্তু আর আইলো না। আমি আকাশ আহমেদ নীল, পড়াশোনা অনার্স সেকেন্ড ইয়ারে। ফ্যামিলির কথা নাই বললাম। ফ্যামিলির সদস্য আমি, ভাইয়া, ভাবি, আব্বু আম্মু আর একটা ভাতিজা এবং দাদু আর দাদিমা। আমাদের গ্রামের সব জেলে, কৃষক। যারা ভালো পড়াশোনা করেছে তারা বাইরে চাকরিতে, কেউ আর্মি, পুলিশ, সরকারি কর্মকর্তা বা বেসরকারি খাতে আছে। আশেপাশের গ্রাম থেকে আমাদের গ্রামটা বেশ শিক্ষিত এবং উন্নত। সব কিছু দাদু এবং আব্বুর জন্য হয়েছে। এই গ্রামের লোকজন এবং আশেপাশের অঞ্চলের মানুষ আমাদেরকে অনেক সম্মান করে। শহরেও বেশ প্রভাব আছে। আমাদের পূর্বপুরুষ জমিদার ছিল, সেই থেকে টাকা পয়সা, জমি জায়গা, মান সম্মান সব কিছুই আছে। আকাশ, তোমার ভাইয়া তোমাকে ডেকেছে না? তুমি যাওনি কেন? ওইসব আমাকে দিয়ে হবে না। এই বেশ আছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। আমার পূর্বপুরুষ জমিদার ছিল, আমার কাজ করলে চলে। ভাবি এসে কান টেনে ধরলো, আহা ভাবি লাগছে তো। কোনো কিছু করতে বললেই পূর্বপুরুষ এই ছিল, ওই ছিল। ও আমি যেতে পারবো না, কাজ নেই। শুয়ে বসে খেতে পারলে কি কাজ করবে বলো? বউ যখন হবে তখন বুঝবা। সে যাই হোক, বলো তো এই ডিশটা কেমন হয়েছে? অনেক সুন্দর। ভাবি, তোমার উচিত রেস্টুরেন্টের প্রধান শেফ হিসাবে কাজ করা। ওয়াও, নাইস। ভাইয়াকে বলে একটা রেস্টুরেন্ট বানিয়ে দিতে বলি, কি বলো তুমি? থাক ভাই, আমার এত উপকার করতে হবে না। এই যে তুমি খেলে, এখন টাকা দাও। রেস্টুরেন্টে খেতে গেলে কত টাকা লাগতো বলো তো? ভাইয়া আসলে টাকা নিয়ে তোমাকে দিয়ে দেব। ভাবি শোনো, কিছুক্ষণ আগে কি হয়েছে। ভাবিকে সব কিছুই বললাম। ভাবি হাসতে হাসতে বলল, তুমি পারো বটে। এমনিতে পানিতে ডুবে মেয়েটার অবস্থা খারাপ হয়েছিল, আর তুমি ওভাবে ভয় দেখিয়েছো। না না, ওটা মোটেও ঠিক হয়নি। মেয়েটা দেখতে কেমন ছিল? নাম কি? রূপবতী, মায়াবতী। নাম জিজ্ঞেস করিনি। আর মনে হয়েছিল যে গ্রামের মেয়ে না, শহরের হবে। তবে তুমি এসব জিজ্ঞেস করছো কেন? এই জন্য জিজ্ঞেস করলাম যে যদি এই বাসার বউ বানানো যায়, কিন্তু ওই মেয়ে তো কোনো ঠিকানাই নেই। এই বাসায় আমার থেকে সুন্দরী মেয়ে বউ হয়ে আসবে, এটা কোনোভাবেই সহ্য করব না, কোনোভাবেই সহ্য হবে না। আমাদের গ্রাম সহ আশেপাশের গ্রামে তোমার থেকে সুন্দরী কেউ আছে নাকি ভাবি? কিন্তু আমি তোমার থেকে পুরো বাংলাদেশ খুঁজে হলেও সুন্দরী কাউকে বউ বানিয়ে নিয়ে আসবো। তোমার রূপের অহংকার মাটির সাথে মিশিয়ে পানি দিয়ে কাদা কাদা করে দেব। আবার এসে কান ধরেছে। দাও, তোমাকে আমার হাতে রান্না খেতে হবে না। এমনভাবে তুমি আমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিবা ভাবি? এমন অনাহারে থাকা ব্যক্তির মুখের সামনে থেকে খাবার কেড়ে নিবা? এটা ভালো কথা না, অনেক খারাপ কাজ এটা। আচ্ছা, নিয়ে আসবো না, এবার তো দাও। বাবার বাড়ি যাব, তুমি রেখে আসবা। একা একা গেলে আবার চোখ দেখাবে। ওকে, সন্ধ্যা পরে রেখে আসবো। খাওয়া শেষ করে রুমে এসে দিলাম ঘুম। এমন চুপচাপ কেন? তখন থেকে কোনো কথা বলছিস না, কি হয়েছে আর? কিছু না,
ওই ছেলে না থাকলে যে কি হতো, হয়তো মারাই যেতাম। আজকে মরতে মরতে বেঁচেছি। না বাবা, আর নদীতে ভুলেও নামবো না। তুই তো অল্প হলেও সাঁতার জানিস, তাহলে কিভাবে কি হয়েছিল? আমাদের সাথে থাকতে থাকতে তুই হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেলি। এমন মনে হয়েছিল কেউ আমার পা টেনে ধরেছিল, কিন্তু আমার পা ধরে টানবে কে, কিছুই বুঝতে পারছি না। আরোহী থেকে সাবধান। তোকে যখন খুঁজে পাচ্ছিলাম না তখন কিন্তু পানির নিচ থেকে উপর উঠেছিল। আমি শিওর না, তবে সন্দেহ হচ্ছে। কিন্তু আরোহী কেন এমন করবে? মারুফ তোকে পছন্দ করে, আর আরোহী মারুফকে পছন্দ করে। এখন তুই ওদের মধ্যে কাটা হয়ে যাচ্ছিস না? তুই জানিস না কি এইসব? জানি, তাই বলে আরোহী এতটাই খারাপ কাজ করবে বলছিস? না না না, তোর কথা বিশ্বাস হচ্ছে না। যতই হোক এমন করতে পারে না। প্রমাণ ছাড়া এমনভাবে দোষী মনে করা উচিত না। এটা ঠিক যে কোনো প্রমাণ নেই, কিন্তু তুই ওর থেকে সাবধানে থাকিস। সাবধানে থাকা তো খারাপ কিছু না। আর এই প্রেম ভালোবাসা মানুষকে দিয়ে অনেক কিছুই করিয়ে নেয়। ছেলেটাকে ছিল রে বেশ হ্যান্ডসাম, গ্রামের ছেলে এরকম। আমি তো ক্রাশ খেয়েছিলাম। নাম তো জানি না, কিন্তু ওই ছেলে অনেক শয়তান। আমাকে এমন ভয় দেখিয়েছিল যে আমি ভয় কান্নাই করে দিয়েছিলাম। এতটা ভয় পেয়েছিলাম যে বলার মতো না। কেন, কি হয়েছিল? তোকে আবার কিভাবে ভয় দেখালো? মেয়েটা তার বান্ধবীকে কি কি হয়েছিল সব কিছুই বলে। মেয়েটার বান্ধবী হাসতে হাসতে শেষ। তোকে তাহলে ভালোই ভয় দেখিয়েছিল বল। অনেক শয়তান। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদও দেওয়া হলো না। কোনোদিন দেখা হলে ধন্যবাদ দিয়ে দেবো। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। এমনভাবে বলছিস মনে হচ্ছে পছন্দ করে ফেলেছিস। নাম্বার না নিয়েও নাম না জিজ্ঞেস করার জন্য আফসোস হচ্ছে বুঝি। লাভ এট ফার্স্ট সাইট? হুম, সে বাদ দে। এমন ছেলে সিঙ্গেল থাকবে না জানি। কোনো বেডই দখল করে রেখেছে। তবে বেশ হ্যান্ডসাম ছিল। সত্যি ক্রাশ খেয়েছি। হুম, তোমার লজ্জা পাওয়া দেখেই বুঝে গেছি। চল চল, এবার বাসায় ফিরি। বাসায় ভুলেও এসব বলা যাবে না। যদি বলি তাহলে হয়তো বাসা থেকে বের হতে দিবে না, বাইরে কোথাও যেতে দিবে না। যা বিরক্তিকর ব্যাপার হবে। সন্ধ্যায় ভাবিকে তার বাবার বাড়ি রেখে আসি, মানে আমার মামা বাড়ি। ওনাকে রেখে এসে আমি আর নোমান বসে বসে আড্ডা দিচ্ছি। কিরে বন্ধু, আর কতদিন এমনভাবে চলবে? ওই পুরানো স্মৃতি থেকে এবার ফিরে আয়। নীলা আর ফিরে আসবে না। অন্তত তোকে ফোন তো দিত, কিন্তু এই 2 বছরে তোকে একবারও ফোনও দেয়নি। সে জানি কেন যে এমন করলো। প্রেম কি জানতাম না, কিন্তু ওই মেয়ে প্রেম শিখিয়ে কোথায় যে হারিয়ে গেল। তোর উন্নতি নেই। যদি আসার হতো কবেই চলে আসতো। যা চলে গেছে যেতে দে। তোর অপেক্ষা করাই হবে। আগামীকাল ভার্সিটিতে যাবি? আমার তো ক্লাস করতেই ভালো লাগছে না। মন চাই শুধু ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে ঘুমিয়ে জীবনটা পার করে দিই। পড়াশোনা করতে হবে, ভালো চাকরি করতে হবে। ভালো চাকরি না পেলে বউ পাওয়া যাবে না, তাই ভার্সিটিতে যেতেই হবে। তোর মতো চাঁদ কপাল হলে আমিও তোর মতো ঘুমিয়ে ঘুমিয়ে দিনরাত পার করতাম। এছাড়া তোর আর কি বলার আছে? আগামীকাল শুয়ে শুয়ে ঘুমাবো। উঠি, বাই। তারপর উঠে বাসায় চলে আসি। পরের দিন ইরা গতকাল ভার্সিটিতে আসো নাই যে? গতকাল একটু ঘুরতে বের হয়েছিলাম। কেন, কিছু বলবা? বলতে চাই কিন্তু বলতে পারছি না, ভয় করে যদি রিজেক্ট করে দাও। গতকাল কেন আসো নাই সেটাই জিজ্ঞেস করলাম। আজকে তোমাকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। গতকাল মারতে চেষ্টা করলাম কিন্তু বেঁচে গেল। কই মাছের প্রাণ, কিভাবে যে বেঁচে গেল? তুমি বিকালে ফ্রি আছো? না, যা বলতে চাও এখনই বলতে পারো। না তেমন কিছু না, বাই। মারুফ চলে যায় আর ইরা চুপচাপ ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওরে বলদ, তুমি কি বলতে চাও আমি জানি, কিন্তু তোমাকে আমার একটুও পছন্দ হয় না। তুমি যতই চেষ্টা করো কোনো কাজ হবে না। তুমি আমার স্বপ্নের পুরুষ না। আর তোমার যেই ক্যারেক্টার। ইরা মারুফ তোকে কি বলেছিল? এলো আবার মন খারাপ করে চলে গেল। বলতে পারছি না। আমাকে জিজ্ঞেস করলো বিকেলে ফ্রি রয়েছে কিনা, আমি বললাম না। তারপর মন খারাপ করে চলে গেল। তুই তো মারুফকে পছন্দ করিস, বলে দিতে পারিস না? আমার অনেক ভয় করে যদি ফিরিয়ে দেয়। ও, দেরি করা তো ঠিক হচ্ছে না, তাড়াতাড়ি বলে দে। রিজেক্ট করে দিবে, তখন তোরা সেটা দেখে মজা নিবি। আর সবচেয়ে বড় কথা, তোকে পছন্দ করে সেটা আমার একদমই সহ্য হয় না। এত কিছু ভেবে কি করবি? প্রপোজ করে দে, না হলে কে কোথা থেকে এসে নিয়ে চলে যাবে বুঝতেই পারবি না।
তখন তোর আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। গেলে তুই নিয়ে যাবি, তোকে পছন্দ করে, তোর পেছনে পড়ে থাকে। তারে আমার পছন্দ না, তাই তো ইগনোর করি। এমন ছেলে আমার টাইপের না। তুই নিলে নিতে পারিস, কোনো কিছু বলবো না। এমন ক্যারেক্টারলেস ছেলেকে আমার কখনোই পছন্দ হবে না। তোর রূপের দেখে অহংকার বেশি। তোর থেকে আমার রূপ সুন্দর, অহংকার তো হবেই। তোর সাথে এইসব বিষয়ে ঝগড়া করার কোনো ইচ্ছে আমার নেই। আমারও তোর মতো মেয়ের সাথে ঝগড়া করার ইচ্ছে নেই। দুইজন দুই দিকে চলে যাই। রুমে শুয়ে আছি, আমার কোনো কাজ নেই। যদি শুয়ে বসে খেতে পারি তাহলে কি কাজ করব? শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছি। ভাইয়ার ফোন এলো। না জানি এই আল্লাহর বান্দা কি বলে। রিসিভ করে, হ্যালো, আকাশ স্পিকিং। আমাকে চট্টগ্রাম যেতে হবে আজই। তুই এই কয়দিন অফিসে বস, দুপুরে তুই অফিসে চলে আসিস। আব্বু থাকলে তোকে বলতে হতো না। ও আমি যেতে পারবো না। আব্বু বাসায় থাকলে তোর মতো আলসেকে বলতাম নাকি? আব্বু ফিরতে আরও 2 দিন। আমাকে যেতেই হবে বলছো? দাদুকে ফোন দাও, তাহলে তো হয়ে যায়। 2টার মধ্যে চলে আসবি, না হলে উপায় না পেয়ে সত্যি সত্যি দাদুকে ফোন দিতে হবে। কি প্রয়োজন এমন বুড়ো মানুষকে আমাদের মধ্যে নিয়ে আসার বলো? আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাব। ফোন কেটে দিলাম। ধুর ধুর, বিরক্তিকর। শুধু শুধু আমার শান্তি নষ্ট হলো। শালা বুড়ো শুধু লাঠি দিয়ে মারে। আবার ঘুমিয়ে পড়ি। দুপুরে ঘুম থেকে উঠে গোসল করে চলে আসি অফিসে। আসার সময় বাসা থেকে খাবার নিয়ে এসেছি। অফিসে এসে বললাম, এবার বলো। দে খাবার, তুই বাইরে খাবার খেয়ে নিস। এইটা কোনো কথা হলো? তুমি বাসা থেকে খাবার নিয়ে আসতে বলতে পারতে। এত কথা বলিস কেন? এই তুমি না সত্যি একটা মাথা ব্যথা। আমি বাইরের খাবার খাবো না, তাই সাথে করে খাবার নিয়ে এলাম। আর তুমি আমার নিয়ে আসা খাবার খাবে? কখনোই না, সে আমি দিতে পারবো না। ভাইয়া চেয়ার ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে এসে সোফায় বসে খেতে শুরু করলো। খেতে খেতে বলছে, কতদিন দুপুরে বাসার খাবার খাই না? তোরে বলি খাবার দিয়ে যেতে, কিন্তু তুই তো দিয়ে যাস না। আজকে পেয়েছি, তাহলে কেন ছেড়ে দিব বল? বাসার খাবারের মর্ম তুই কি বুঝবি? খুব ভালো তো। চেয়ারে বসে ইউটিউব ওপেন করে গান শুনতে শুরু করলাম। চুপচাপ ল্যাপটপে বসে বিভিন্ন প্রজেক্টের ডিটেলসগুলো দেখছি। ভাইয়া, তোমার শ্বশুর কি সরকারি কাজের টেন্ডার পাইয়ে দিয়েছিল? একটা একরামুল সাহেবকে দিয়েছি। পড়াশোনার রেখে যদি তুই আমার সাথে থাকিস তাহলে বেশি শিখতে পারবি। আর আজকে তো মনে হচ্ছে ভার্সিটিতে যাস নাই, সেটা ভালো করেই বুঝতে পারছি। না, কোনো কাজ করতে ভালো লাগে না। মন চায় শুধু শুয়ে থাকি, ঘুমিয়ে ঘুমিয়েই দিন পার করি। এখন এসব করে নে, যখন দায়িত্ব এসে কাঁধে পড়বে তখন বুঝবি। তুমি বলতে থাকো, আমি শুনতে থাকি। ভাইয়ার সাথে কথা বলতে বলতে ল্যাপটপ দেখতে থাকলাম। ভাইয়া খাওয়া শেষ করে অফিস থেকে বেরিয়ে যাই। চেয়ারে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেলাম, তাই কেবিন থেকে বেরিয়ে বাইরে এলাম। 4তলা বিশিষ্ট অফিস, বেশ বড়ই বলা চলে। পুরো অফিস চক্কর দিয়ে আবার কেবিনে এসে বসে পড়ি। তারপর অফিস শেষ করে বাসায়। দেখতে দেখতে কিছুদিন গেল। চুপচাপ টঙে বসে আছি। একে একে গ্রামের অনেকেই এলো। ওদের সাথেই আড্ডা দিতে দিতে সন্ধ্যা। আগামীকাল নদীতে মাছ ধরতে নামবো, তুই কি সাথে আসবি? কেন নয়? আড্ডা শেষ করে নামাজ পড়ে চায়ের দোকানে বসলাম। ছোট থেকে মানুষের সাথে মিশতে শিখেছি। মানুষের সাথে মিশলে মানুষের নেচার সম্পর্কে জানতে পারা যায়। বাইরের কেউ আমি কি, আমার পরিবার কি, কেউ বুঝতে পারে না যতক্ষণ না নিজ থেকে পরিচয় দিই। আগামীকাল নিউ অফিস ওপেনিং পার্টি আছে, তুই মিস করবি না, সময় মতো চলে আসবি। আবার আমি কেন? তোমরা ওপেন করবে, তোমরা চাও, আমি ভার্সিটিতে যাব। হঠাৎ করে আজকে ভার্সিটির কথা মনে হয়েছে। ভাবা যায় ভার্সিটি যাবা? না শুয়ে শুয়ে ঘুমাবে? ঘুম ছাড়া আর তো তোমার কোনো কাজ নেই। ঘুমোয় সব। আমার কথা শুনে দাদু তার জ্ঞানের ঝুড়ি ওপেন করে দিল। আমি শুধু হুঁ হ্যাঁ উত্তর দিচ্ছি। কখনো শুধরাবে না দাদু। যদি বউ আসে তবেই হয়তো ভালো হবে। ভাবি, কেন আমার সুখের সংসারে আগুন দিতে চাইছো? ভাইয়াকে পুড়াচ্ছ, পুড়াও না। আবার এদিকে নজর কেন? বেচারা ভাইয়া আগে কত উড়ে বেড়াচ্ছিল, যখনই বিয়ে হলো তখনই সব বন্ধ। চুপ তুই, তোরে বলছে কেউ? দেখছো এখন কি অবস্থা হয়েছে? তোমার ভয়ে সত্যি কথাটাও স্বীকার করতে পারছে না, বেচারা। তাই না? তোমারও ডানা কাটতে হবে। তাহলে স্বীকার করছো
যে ভাইয়ার ডানা তুমি কেটেছো। সবাই হেসে উঠল। হাসি তামাশার মধ্যেই খাওয়া শেষ হলো। উঠতে যাব, তখন ভাবি বলল, আমার মামাতো বোনকে বিয়ে করবা? দেখতে অনেক সুন্দর। সত্যি দেখি আমার সুখ তোমার সহ্য হচ্ছে না। বিয়ে আরও কয়েক বছর পরে। হুম। রুমে এসে শুয়ে পড়ি। শুয়ে শুয়ে ল্যাপটপ দেখছি। মাঝে মধ্যে অফিসের কাজগুলো দেখা হয়। একেবারেই যে কিছু করি না এমন নয়। একটু পরে ঘুমিয়ে পড়ি। পরের দিন নতুন অফিসে এলাম। দেখলাম অনেক গেস্ট, অনেক এমপ্লয়ি। আব্বু বক্তব্য রাখছে, ভাইয়া মেসেজ দিয়ে স্টেজে ডাকছে। আমি বারণ করে দিলাম। পাশের চেয়ার ফাঁকা ছিল, ওটাও পূরণ হয়ে গেল। একটা মেয়ে বসেছে, আর চেয়ার পেল না, এখানেই তার বসতে হলো। হে মিস্টার বদমাইশ! আপনি কি আমাকে বলছেন? না, আপনার ভূতকে। কেমন আছেন বললেন না তো? আপনি কি আমাকে চিনেন? আমি কি আপনাকে জানি? কখনো পরিচয় হয়েছে বলে তো মনে হয় না। আপনার মতো বদমাইশ লোককে ভুলে গেলে চলে? সেদিন যেমনভাবে ভয় দেখিয়েছিলেন, এটা সারা জীবন মনে থাকবে। আর আপনার এমন থোবরাও মনে থাকবে। নদীর তীরে কিভাবে ভয় দেখিয়েছিলেন মনে নেই? আপনি ভুলতে পারেন, কিন্তু আমি ভুলতে পারবো না। হাসতে হাসতে বললাম, ও আপনি? আপনার ভয় পাওয়া দেখে এত হাসি পেয়েছিল কি বলবো। আর ছাগলের বাচ্চার মতো প্যাঁ প্যাঁ কান্নার কথা নাই বললাম। তবে রে, আমি ছাগলের বাচ্চার মতো প্যাপা করে কান্না করি? সত্যি আপনি একটা শয়তান। ওটা আমি জানি, সবাই বলে। ওনার দিকে তাকিয়ে সামনের দিকে তাকিয়ে বললাম, আপনার বডির অনেক উন্নতি হয়েছে। সব ছেলেই এক ব্যাটা লুইচা। সত্যি কি তাই? আমার পরিবার তো বলে আমি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছি। সবাই অন্ধ, তাই এমন বলেছে। তাদের যদি চোখ থাকতো তবে বুঝতে পারতো। চুপচাপ সামনের দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আবারও বলল, আপনি কি এই অফিসের নতুন এমপ্লয়ি? না, এখনো পড়াশোনা হয়নি, আবার জব। এক ফ্রেন্ডের সাথে এসেছি এখানে। আপনার পড়াশোনা এখনো শেষ হয়নি? কোন ক্লাসে পড়াশোনা হয়? সেকেন্ড ইয়ারে। ভার্সিটি তেমন যাওয়া হয় না। অ্যাঁ, আপনি আমার জুনিয়র? মনে অনেক ব্যথা পেলাম। আমি এটা মোটেও আশা করিনি। কেন? কষ্ট পাওয়ার কি আছে? এই যে আমার থেকে জুনিয়র, তাই আপনাকে দেখার পর আমি তো কত কিছু ভেবে নিয়েছিলাম। ধুর ধুর, এইটা কোনো কথা হলো? আপনি কি এখানে জব করেন? আরে না, আব্বুর সাথে এসেছি। স্টেজে আসিফ খানের ডান পাশের সিটে যে ভদ্রলোক বসে আছে না, ওটা আমার আব্বু। বাহ, আপনার আব্বুর তো বেশ নামডাক রয়েছে। কয়েক বছরের মধ্যে বেশ নামডাক কিনেছেন। বিজনেসে উনি ভালোই গ্রো করেছেন বলতেই হবে। অনেক পরিশ্রম করে। পরিশ্রম করে এবং পাশাপাশি আসিফ ভাইয়ার সাপোর্ট ছিল, তাই তো এত গ্রো করেছে। তার জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ভালো তো। আপনার নেচার দেখে মনে হচ্ছে না আপনি কোনো বিজনেসম্যানের মেয়ে। আর আপনার বাবা এত বড় লোক, কেমন আমার পাশে এসে বসে গেছেন। কোনো অ্যাটিটিউড নেই, কোনো অহংকার নেই। আরে সেদিনের উপকারের জন্য ধন্যবাদ দিতে এলাম। সেদিনের জন্য ধন্যবাদ। আপনার নাম কি মিস্টার বদমাস? আপনি তো নিকনেম দিয়েই দিয়েছেন, আবার নাম জিজ্ঞেস করে কি করবেন? ওই নাম ধরেই ডাকুন। আরে ধুর, পরবর্তীতে যদি কারোর সামনে দেখা হয় তখন কি এই নামে ডাকা যাবে? নাম বলেন। আপনি পরবর্তীতে আমার সাথে দেখা করতে চান? আমি তো আর এমন রিচ ফ্যামিলির ছেলে মেয়েদের সাথে দেখা করতে চাইবো না। না বাবা, তাদের থেকে দূরে দূরে থাকাই ভালো। সবাই কি খারাপ হয় নাকি? আমাদের সম্পর্কে আপনার এমন চিন্তা ভাবনা? সবাই খারাপ তা না, আবার সবাই ভালো তা না। কিন্তু তাদের অনেক ভয় করে, না জানি ভুলে ওদের রাস্তায় না চলে যায়, আর তার শাস্তি হিসাবে কি করে বসে। আমি যতটুকু শুনেছি, আসিফ খানের পরিবার ভালো না, মানুষদের মানুষ বলে মনে করে না। আপনি ভুল শুনেছেন। তাদের পরিবারের সবাই ভালো। তাদের পরিবারের সবাই অনেক ভালো। শুনেছি ওনার একটা ছোট ভাই আছে, দেখতে হ্যান্ডসাম এবং অনেক সুন্দর। তার নাকি কেউ দেখা পায় না, মেয়েদের মতো সবসময় রুমের কোণে লুকিয়ে থাকে। মনে হয় ডিমে তা দেয়। আমিও শুনেছি। ছেলে মানুষ এমনভাবে বসে থাকবে কেন? এত বড় ফ্যামিলির ছেলে দেশে বিদেশে ঘুরবে, এখানে ওখানে আড্ডা দিবে, মারপিট করবে, পার্টি করবে, মেয়েদের নিয়ে ফুর্তি করবে, তা না বাসায় বসে থাকে। এখনের মেয়েগুলো তো তার থেকে বেশি অ্যাডভান্স। তার উচিত এখা- তার তো উচিত এখানে ওখানে ফুর্তি করে বেড়ানো। ঠিক বলেছেন। কোথায় পড়াশোনা করে? দেশে না বিদেশে? আমি কিভাবে বলবো বলেন? ও, আপনার নাম কি মিস্টার বদমাস? বলেন বলেন। আহা, বলেন না।
আকাশ, জানেনই তো গ্রামে থাকি। জব করবেন? কে জব দিবে? এখনো পড়াশোনা শেষ হয়নি, আর আমি স্টুডেন্ট হিসাবেও ভালো না, মনে হয় না কোনো জব পাবো। গ্রামের ছেলে, গ্রামেই ক্ষেত খামারি করতে হবে। কি বলেন? ধুর, ইরা তুই কাজটা ঠিক করেছিস কি? কোন মাথা মোটা গবেটকে পছন্দ করলি? তুই শুধু তার হ্যান্ডসামনেস দেখেই ফিদা হইয়া গেলি। না বাবা, কেটে পড়তে হবে। জি, আপনার কোম্পানির ফ্যাক্টরির কর্মচারীর কাজ হয়তো পেতে পারি, আর যদিও এত তাড়াতাড়ি কাজ করার কোনো ইচ্ছে নেই, কারণ আমার পরিবার কখনো কাজের চাপ দেই না। ও, তাহলে আগে পড়াশোনা শেষ করে মনে হচ্ছে কুচো মুরগিকেই বিয়ে করতে হবে।